নাস্তাগুলি তারপরে আরেকটা ব্যাপার হতো স্যার, এখানে লোক পাওয়া যাবে সার্বক্ষণ। ওগুলি বড় কথাটা সাথে হলো টাকার নিজস্ব আর ওটা হলো সকলে এটা পার্সেল হচ্ছে নিজস্ব এটা একটা রুম সব ডিপার্টমেন্টে সব বিভাগে আমাদের স্যার শুধু আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মন্ডল প্রবেশ করবেন। প্যারেড কমান্ডার জনাব কমলেশ চন্দ্র মন্ডলের কাছে প্যারেড হস্তান্তর করবেন প্যারেড একজন বিভাগীয় প্রধান জনাব নূর হাসান আহমেদ মহোদয় অভিবাদন মঞ্চে আরোহণের পর প্যারেড কমান্ডার জনাব কমলেশ চন্দ্র নাম্বার তো পরে আরো 5-4টা ডিজিট খালি আছে এটার মধ্যে এখন কি আপনার কাছে সিরিয়াল লাগে না আপনার কাছে কয়জন? আমার কাছে 6জন। এখন বলে স্যার এই যে ফরিদপুরে রেডি, তারপরে রেডি। আমরা
আজকের প্যারেডের প্যারেড কমান্ডার অয়েল হাউস ইন্সপেক্টর জনাব কমলেশ চন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী দেশকে নিরাপদ রাখার কর্মসূচি উন্নীত করে বর্তমানে এটা চলমান প্রকল্প কার্যক্রমে শেষ হলে সর্ববৃহৎ ফায়ার স্টেশনের সংখ্যা হবে 500। সম্মানিত সুধীমণ্ডলী, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্বনামধন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নবনিযুক্ত ফায়ারম্যানদের 57তম ব্যাচের আজকের এই জমকালো মনোজ্ঞ অত্যন্ত দৃষ্টিনন্দন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজক এবং খুলনা বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান কর্ণধার উপপরিচালক, খুলনা বিভাগের অধীন বিভিন্ন বৃহত্তর জেলার সম্মানিত সহকারী পরিচালকগণ, উপপরিচালকবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যাদের জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন, যারা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে চাকরি একটি অত্যন্ত কাঙ্ক্ষিত বিষয়, একটি পরিবারের জন্য সোনার হরিণের মতো, তাদের সেই কাঙ্ক্ষিত চাকরি তারা পেয়েছে এবং একই সাথে এই বাহিনীর জন্য নির্ধারিত বুনিয়াদী প্রশিক্ষণ যেটি 4 মাস যদি হয় সেটি সফলভাবে সমাপন শেষে আজকে এখানে তারা কর্মজীবনে প্রবেশের সিঁড়িতে স্বাধীনতা বিরোধীদের উদ্যোগের শিকার হয়ে এবং সেই সাথে এখানকার পার্শ্ববর্তী অঞ্চল বরিশালের বঙ্গবন্ধুর অত্যন্ত নিকটাত্মীয় শহীদ আব্দুল হক নেবাদ এবং তার পরিবারের মোট 6 জন সহ মোট 19 জন শহীদ হয়েছেন। আজকের এই শোকাবহ আগস্টের প্রথম দিনে আমি অন্তরের অন্তরতম অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতম কন্দর থেকে শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় আমি তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি সেই 30 লাখ শহীদকে, যাদের রক্তে ভেজা গালিচার উপর দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশকে ইতিহাসে পদার্পণ করি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2 লক্ষ বীরাঙ্গনাকে, যারা তাদের নারীত্বের সর্বশ্রেষ্ঠ সম্মান সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন দেশমাতার মুক্তির জন্য। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে জেল হত্যা দিবসে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং 21শে আগস্টের সকল শহীদ সহ আমি সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের এই চমৎকার সকালে আমি অভিনন্দন জানাই দীর্ঘ 4 মাস অক্লান্ত পরিশ্রমের পরে যারা এই বাহিনীর সকল কলাকৌশল, নিয়ম কানুন এবং বিভিন্ন ধরনের দক্ষতা অত্যন্ত সফলভাবে আয়ত্তে এনে সফলভাবে 57তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন। এই কোর্সের যিনি পরিচালক, কোর্সের যিনি সমন্বয়কারী এবং যারা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যারা আজকে এখানে বিশেষ কৃতিত্বের জন্য প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করবে তাদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন। এবং যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে, কেউ খেলাধুলার ক্ষেত্রে, কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডে, কেউ উপস্থিত বক্তৃতা অথবা অন্য কোনো দিকে যারা বিশেষ সফলতা দেখিয়েছে, তাদের ভবিষ্যতে তাদের এই দক্ষতা তাদের কর্মক্ষেত্রে তাদেরকে অন্যদের থেকে একটা আলাদা পরিচিতি দান করবে এবং তারা বিশেষ একটা স্বীকৃতি পাবে, তাদের জন্য অভিনন্দন থাকবে। যারা সফলভাবে সমাপ্ত করেছে তাদের সকলের প্রতি আমার সাধারণভাবে অভিনন্দন। প্রিয় সুধী, 1982 সালে 3টি বিদ্যমান সংস্থাকে একত্রিত করে আমরা ফায়ার সার্ভিসের পদযাত্রা শুরু করি
শুরুতে এই বিভাগের স্টেশন সংখ্যা ছিল মাত্র 109টি। বর্তমানে চালু স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে 409টি। আমাদের যে প্রকল্পগুলো বর্তমানে বাস্তবায়নাধীন আছে এগুলি সমাপ্ত হলে স্টেশনের সংখ্যা দাঁড়াবে 565। বাংলাদেশ উপজেলার সংখ্যা 493। বর্তমানে 351টি উপজেলা সদরে ফায়ার স্টেশন রয়েছে। বাকিগুলোতে আমরা খুব শীঘ্রই ফায়ার স্টেশন করতে পারবো। বাকি ফায়ার স্টেশনগুলো মহানগর এলাকায় এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। আমাদের অনুভূত জনবলের কাঠামো হল 12,000। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি এই বাহিনীর জনবল কাঠামোকে 25,000-এ উন্নীত করার জন্য। এজন্য আমরা একটি সংস্থা কাঠামো দাঁড় করিয়েছি যেখানে 29,000-এর উপরে জনবল কাঠামো রয়েছে। কারণ আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখান থেকে কিছু কাটছাট করবে, কিছু যৌক্তিকীকরণ করার পরে আমরা 25,000-এর কিছু বেশি সদস্য সংখ্যা এই বাহিনীকে আমরা সমৃদ্ধ করতে সক্ষম হব। জেলা পর্যায়ের কর্মকর্তাদের সম্পর্কে একটুখানি না বললেই নয়। তার আগে আমি আজকের এই ফায়ারম্যান যাদের কুচকাওয়াজ আজকে আমরা এখানে দেখব সেই ফায়ারম্যানদের কথা বলবো। স্বাধীনতার পরে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কারা অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সকল অধিদপ্তরের যে এন্ট্রি লেভেলের পোস্ট যেটা ছিল তার থেকে আমাদের ফায়ারম্যানদের গ্রেড ছিল এক ধাপ উপরে। স্বাধীনতার প্রায় 50 বছর পরে এসে বাকি সকলে উদ্যোগ গ্রহণ করায় এবং আমরা নিশ্চুপ বসে থাকায় আমাদের ফায়ারম্যানদের গ্রেডুয়েশন বর্তমানে কিছুদিন আগে অন্যদের থেকে এক ধাপ নিচে ছিল, 18 গ্রেডের ছিল। আমাদের সদ্য সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ, তার অনেকখানি প্রচেষ্টা ছিল, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তার অবসরে গেছেন। এবং বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমার ব্যক্তিগত উদ্যোগে আমরা 2 মাস আগে ফায়ারম্যানদের এই 18তম গ্রেডকে 17তম গ্রেডে উন্নীত করতে সক্ষম হয়েছে। এখন অন্যান্য সকল শৃঙ্খলা বাহিনীর এন্ট্রি লেভেলের পোস্টের সাথে আমাদের সদস্যরা সমানতালে মর্যাদার সাথে তারা চাকরি করতে পারবে। এখানে একটুখানি স্পষ্টীকরণ দরকার। এই 18 গ্রেডকে 17 গ্রেডে যখন রূপান্তরিত করা হয় তখন অর্থ মন্ত্রণালয় একটা শর্ত জুড়ে দিয়েছে। আগে ফায়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা ছিল শুধু এসএসসি পাস, এখন দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডের শর্ত জুড়ে দেওয়াতে আমাদের নিয়োগ বিধি একটুখানি সংশোধন করতে হবে। এই জন্য বর্তমানে ফায়ারম্যানগণ আমি নির্দেশ দিয়েছি তার আগের গ্রেডে অর্থাৎ 18তম গ্রেডে তারা বেতন উত্তোলন করতে থাকবে, কারণ বেতন ছাড়া তো চলা সম্ভব নয়। তারপর আমাদের এই নিয়োগ বিধির এই অংশটুকু সংশোধন হয়ে গেলে যে তারিখে প্রজ্ঞাপন হয়েছে তার পরবর্তী সময় পর্যন্ত পুরো সময়টা তারা বকেয়া উত্তোলন করবে মাসে 200 টাকা হারে, এবং এটা তাদের কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে না। ফায়ারম্যানদেরকে যখন আমরা 18 গ্রেডে উন্নীত করলাম, সঙ্গত কারণে এই লিডাররা 17 গ্রেডে নিয়ে আসলাম, তখন লিডাররা 17 গ্রেডে ছিল, তাদেরকে 16তম গ্রেডে নেওয়ার একটা প্রশ্ন আসে। তো যে সমস্ত কারণ আমরা ফায়ারম্যানদেরকে 1 গ্রেড উপরে নিয়েছি, লিডারদের ক্ষেত্রে তেমন কোনো যৌক্তিকতা ছিল না। বাট এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা বললাম প্রায় 20 বছর চাকরি করার পরে একজন ফায়ারম্যান লিডার হয়। এখন যদি আমরা ওই একই সাথে উভয় পদবীর সদস্যদেরকে একই গ্রেডে রাখি তাহলে বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দিবে এবং ভারসাম্য নষ্ট হবে, কর্মক্ষমতা হারাবে। এই যুক্তিতে অর্থ মন্ত্রণালয় সম্মত হয়ে লিডারদেরকে 16তম গ্রেডে দেওয়ার ব্যাপারে সদয় সম্মতি দিয়েছে। এবার এই বাহিনীর জন্য আরেকটি সুখবর নেই, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন জেলা পর্যায়ের সকল বিভাগের জেলা প্রধানের পদবি হল উপপরিচালক। আর আমাদের চরম দুর্ভাগ্য যে আমাদের সকল জেলায় এক ধাপ নিচের সহকারী পরিচালকের পদ নাই। 21টি বৃহত্তর জেলায় আছে সহকারী পরিচালক, যেটা উপপরিচালকের এক ধাপ নিচে। বাকি 43টি জেলার 2 ধাপ নিচে উপসহকারী পরিচালকগণ দায়িত্ব পালন করেন জেলা কর্মকর্তা হিসেবে। জেলা প্রশাসকের কার্যালয়ে যখন সমন্বয় সভা হয় অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে পুলিশ সুপারের কার্যালয়ে বা কোথাও যখন একটা বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে একসাথে বসে, তখন আমাদের অফিসারগণ পিছনের চেয়ারে পিছনের লাইনে বসতে হয়, কারণ তারা উপপরিচালকও নয়, সহকারী পরিচালকও সবাই নয়, উপসহকারী পরিচালক। এটি আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর। মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে সানুগ্রহ অনুশাসন দিয়েছেন যে জেলা পর্যায়ের
এই ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অন্যান্য সকল বিভাগের কর্মকর্তার সাথে সমমানে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা 3টা পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথম পদক্ষেপ হিসাবে বর্তমানে এই 10ম গ্রেডের কর্মকর্তা তাদেরকে 1 গ্রেড আপগ্রেড করে 9ম গ্রেডে নেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে সকল যৌক্তিকতা, ফরম্যাট, সকল তথ্য ইত্যাদি বিন্যস্ত করে আমরা গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা লিখেছি। আমরা আশাবাদী 1 থেকে 2 মাসের মধ্যে তারা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত হবে। এটি হল প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হল যে 43টা জেলাতে এখন উপসহকারী পরিচালক আছেন, ডিএডি আছেন, তাদেরকে সহকারী পরিচালকে উন্নীত করার জন্য আমরা 43টি সহকারী পরিচালকের নতুন পদ সৃজনের জন্য প্রস্তাব সম্পন্ন করেছি, প্রস্তুত করেছি। এটি হয়তো আগামী রবি সোমবারের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল যখন প্রত্যেকটা জেলায় সহকারী পরিচালকের পদ হবে তখন আমরা এই যুক্তি সামনে তুলে ধরব যে সরকারের অনেক ক্ষুদ্রতর বিভাগ যাদের গুরুত্ব কোনো অংশেই কোনোভাবেই ফায়ার সার্ভিসের সমান নয় বা কম, তারা পরিচালক হিসেবে আছে। সুতরাং আমাদের এই 64 জন সহকারী পরিচালককে, উপপরিচালককে উন্নীত করা হোক। এটা আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এই 3টা কাজ করতে সক্ষম হব। তো ফায়ার সার্ভিসের এক্সপানশন যেমন হচ্ছে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা অত্যাধুনিক প্রশিক্ষণ একাডেমি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি এখানে যোগদান করার পরে ঢাকা থেকে 75 কিলোমিটার দূরে এবং স্বপ্নের পদ্মা সেতু থেকে 23 কিলোমিটার দক্ষিণে, ভাঙ্গা মোড় থেকে 5 কিলোমিটার আগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লোহারদিয়া মৌজায় 140 একর জমির উপর 18টি ফ্যাকাল্টি যুক্ত বিশ্বের অন্যান্য দেশের সাথে সমমানের অত্যাধুনিক একটি ফায়ার একাডেমি, যার নাম হবে বঙ্গবন্ধু ফায়ার একাডেমি। এটি স্থাপনের জন্য আমরা ইতিমধ্যে কাজ আরো বিভিন্ন রকমের কার্যক্রম আমরা হাতে নিব। এই বিষয়গুলো অবশ্যই আমাদের থাকবে। একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সুযোগ সুবিধা যদি বৃদ্ধি পায়, বেতন যদি বৃদ্ধি পায়, মর্যাদা যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কাজের মধ্যে কিন্তু তার প্রতিফলন করতে হবে। এই বাহিনীর সদস্যরা খুবই ভালো কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাহিনীকে অত্যন্ত উচ্চ মূল্যে মূল্যায়ন করেন এবং এই বাহিনীর সম্প্রসারণের জন্য তিনি সকল রকমের ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এই বাহিনীর সদস্যগণ খুবই ভালো কাজ করছে। কিছুদিন আগে সোহেল রানা নিরাপদ টাওয়ারে আগুন নিভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর আগে আমরা একটা কাজ তার জন্য করেছি। বিশেষ করে ফায়ারম্যান যারা আছে তোমাদের শুনতে ভালো লাগবে। সোহেল রানাকে যখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, এক পর্যায়ে সিএমএস কর্তৃপক্ষ বলল যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া দরকার। আমরা এই বিষয়টা জানার পরে মহাপরিচালক মহোদয় আমাকে বললেন যে তুমি নিজেকে দেখে এসো অবস্থা কি। আমি ঢাকা সেনানিবাসের ভিতরে সিএমএসে গেলাম। সেখানকার ডাক্তারগণ বললেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো দরকার। আমরা সিদ্ধান্ত নিলাম তাদেরকে আমরা থাইল্যান্ড পাঠাবো ব্যাংকক হসপিটালে। তো পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অ্যাপ্রোচ করলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য। কিন্তু সোহেলানার অবস্থা এতটাই খারাপ হলো যে কখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সম্মতি নিবেন এবং অর্থের সংস্থান করবেন, প্রায় 2 কোটি টাকার দরকার, এইটুকু সময় আমাদের হাতে ছিল না। তখন সিএমএস থেকে বের হয়ে আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর PS1-এর সাথে কথা বললাম যে সোহেল রানার এই অবস্থা। তিনি আমাকে বললেন তুমি আমাকে 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে 3টা তথ্য দাও। 1 নম্বর হলো যে তাকে ফায়ার এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো সম্ভব কিনা, 2 নম্বর হলো যে তাকে কোন জায়গায় চিকিৎসা করাইতে চাও তোমরা, সম্ভাব্য জায়গা বা দেশের নাম, 3 নম্বর হলো এতে কি পরিমাণ খরচ হতে পারে। আমি সিএমএস থেকে আমাদের অফিসে আসতে যে সময়টুকু লাগে এর মধ্যেই এই 3টা তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি পৌঁছে দিলাম গাড়িতে বসে থেকে। এবং অত্যন্ত সৌভাগ্যের বিষয়, পরের দিন সকাল 10টার সময় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে সেনা প্রধানকে ডেকে এনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সোহেল রানাকে থাইল্যান্ড নয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে এবং এর জন্য যত টাকা লাগবে বাংলাদেশ সেনাবাহিনী সেটা বহন করবে। আজকে সন্ধ্যার মধ্যে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করো। আমরা 36 লক্ষ টাকা রাতের মধ্যে জোগাড় করলাম এবং টোটাল 70 লক্ষ টাকার সংস্থান করে সন্ধ্যার মধ্যে সোহেল রানাকে আমরা সিঙ্গাপুরে পাঠাইলাম। তো তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানোর সত্ত্বেও এবং শত চেষ্টা করার সত্ত্বেও আমরা সোহেল রানাকে বাঁচাতে পারিনি। সে আমাদের ছেড়ে চলে গেছে অন্যের জীবন বাঁচাতে গিয়ে এবং এই ফায়ার সার্ভিসের
পক্ষে কাজ করতে গিয়ে সে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু আমার এই কথা এখানে বলার উদ্দেশ্য হল, মাননীয় প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যকে কতটা ভোট করেন, তাদের উন্নত চিকিৎসার জন্য কত তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন, এবং বর্তমান প্রশাসন, মহাপরিচালক এবং পরিচালকগণ তোমাদেরকে কতটা ভোট করেন, এই বিষয়টা জানলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে তোমাদের মনোবল অনেকখানি বৃদ্ধি পাবে। তোমরা মনে করবে যে না, আমরা কোথাও কাজ করতে গিয়ে আহত হলে অথবা জীবন সংকটে, জীবন মৃত্যুর সংকটের মুখোমুখি হলে কর্তৃপক্ষ আমাদের পাশে আছে এবং থাকবে। তো এটা আমরা অবশ্যই অত্যন্ত আনন্দের সাথে, গর্বের সাথে তোমাদেরকে মেসেজটুকু দিলাম যে সরকার প্রধান এবং সরকার উচ্চতম পর্যায়ে ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যকে মূল্যায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্ট, এই কল্যাণ ট্রাস্ট হল যখন কোনো সদস্য আহত হবে, যার কোনো পারিবারিক সংকট দেখা দেবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, তাদের চিকিৎসার জন্য এককালীন একটা বড় অঙ্কের টাকা এবং সুযোগ সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত সরকারের মেয়াদের শেষ মুহূর্তে, শেষ প্রান্তে নভেম্বর মাসের 20 তারিখে 30 কোটি টাকা এককালীন অনুদান দিয়েছে, যেটা সিড মানি হিসেবে থাকবে। সেখানে যে টাকা কি হবে, লভ্যাংশ আসবে, এবং আরো 2-3টা বিষয়ে আমরা যা আয় করবো এই সব টাকা দিয়ে এই বাহিনীর সকল সদস্যের কল্যাণের জন্য আমরা ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। এটি সরকারের বিভিন্ন এজেন্সি থেকে আমরা অনুমোদন পেয়েছি, এটা আমরা টিআইএন নম্বর পেয়েছি, এবং আমরা ইতিমধ্যে এই সার্ভিসের, এই ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু করেছি। এটা তোমাদের জন্য আরেকটি কল্যাণ করছি। সুপ্রিয় সুধী, এখন আমি প্রশিক্ষণের আজকের বিভিন্ন বিষয় সম্পর্কে একটু আলোকপাত করব। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ভিশন 2021, যেখানে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হব, এবং রূপকল্প 2041, যেখানে বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করে আমরা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। যেদিন বাংলাদেশ হবে সিঙ্গাপুরের মতো, বাংলাদেশ হবে মালয়েশিয়ার মতো, বাংলাদেশ হবে নরওয়ের মতো, সুইডেনের মতো, ফিনল্যান্ডের মতো, জার্মানির মতো। সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্নকে বুকে ধারণ করে একটি আধুনিক উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছি। সেখানে ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্য একই সাথে তাল মিলিয়ে কাজ করছে। নতুন নতুন আধুনিক গাড়ি, পাম্প ও উদ্ধার যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে এই অধিদপ্তরের সেবা কার্যক্রমকে আরো গতিশীল, উন্নত, সম্প্রসারিত করা হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত ধারায় সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমান সদস্য সরকার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং সহযোগিতায় বিভাগীয় উন্নয়ন কার্যক্রম এক নতুন গতি পেয়েছে। এই বিভাগের ফায়ার ফাইটার, আমি এখানে আরেকটা কথা বলি, বর্তমানে তোমাদের পদবি রয়েছে ফায়ারম্যান। আমরা এই পদবিকে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ফায়ার ফাইটারে রূপান্তরিত করব। কারণ বিশ্বের প্রত্যেকটি কাজে নারী এবং পুরুষের সমানভাবে কাজ করার এবং জাতির উন্নয়নে অনুদান এবং অবদান রাখার সুযোগ রয়েছে এবং অধিকার রয়েছে। ফায়ারম্যান বলতে এটা একটা লিঙ্গ ভিত্তিক শব্দ, শুধু ছেলেরা অংশগ্রহণ করতে পারবে, মেয়েরা পারবে না। এই জন্য আমরা এটা ফায়ারম্যানকে ফায়ার ফাইটারে রূপান্তরিত করব, যাতে ছেলেরা এবং মেয়েরা তাদের শারীরিক সক্ষমতা এবং যোগ্যতা অনুযায়ী সমানভাবে এখানে অংশগ্রহণ করতে পারে। অগ্নিকাণ্ড সহ যে সকল দুর্যোগে তোমরা অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছ এবং এই বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখছ এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বর্তমান দ্রুত বর্ধনশীল নগরায়ন, শহরায়ন ও শিল্পায়নের ফলে নিত্য নতুন চ্যালেঞ্জ ও ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই ফায়ার ফাইটারদের আরো বেশি কৌশলী হতে হবে, নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞানের সাথে তাদেরকে পরিচিত হতে হবে, এগুলো উত্তম রূপে করায়ত্ত করতে হবে এবং তার মাধ্যমে নিজেদেরকে একবিংশ শতাব্দীর যোগ্য নাগরিক রূপে, কর্মী রূপে গড়ে তুলতে সক্ষম হতে হবে। গতি, সেবা ও ত্যাগের মহিমায় ভাষ্য উজ্জীবিত এই বাহিনীর অপতভয় পাত্র থেকে সকল ফায়ার ফাইটার তাদের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে অনাগত চ্যালেঞ্জ সমূহ সফলভাবে মোকাবেলা করে প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম, প্রতিকূল পরিবেশে সকল ঝুঁকিপূর্ণ কাজে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য মাধ্যমে নিজেদেরকে তোমরা যোগ্য করে গড়ে তুলবে। আর এই ক্ষেত্রে আজকের এই বুনিয়াদী প্রশিক্ষণ
তোমাদেরকে পথ প্রদর্শকের ভূমিকা রাখবে। দীর্ঘ সময়ের এই কঠিন শারীরিক ও পেশাগত প্রশিক্ষণকে সফলভাবে সম্পন্ন করায় আমি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিনন্দন। প্রশিক্ষণ শেষে তোমাদের নতুন কর্মস্থলে যোগদান এবং এই যোগদান শেষে তোমরা তোমাদের উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত সততার সাথে, নৈতিকতার সাথে পালনের সচেষ্ট থাকবে এবং বিভাগীয় সকল নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে। একটা কথা মনে রাখতে হবে, তোমরা ইউনিফর্মধারী বাহিনী, এই বাহিনীর শৃঙ্খলা সকলের আগে। এখানে চেইন অফ কমান্ড এবং শৃঙ্খলার মান যত উন্নত হবে, এই বাহিনীর কর্মক্ষমতা তত বৃদ্ধি পাবে, সুনাম তত বেড়ে যাবে। এটি অবশ্যই বজায় রাখতে হবে এবং এদিকে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ নজর দিতে হবে। ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা ও নৈতিকতা বোধের উপর প্রতিষ্ঠিত থেকে নতুন কর্মস্থলে উদ্বোধন কর্তৃপক্ষের সকল আইন এবং আদেশ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আরেকটি কথা মনে রাখবে যে মা তোমাদেরকে পেটে ধারণ করেছেন, লালন পালন করেছেন, বাবার সহযোগিতায় এবং আন্তরিকতায় তোমরা বেড়ে উঠেছ। তোমরা আজকে যারা চাকরি পেয়েছ, তোমরা যারা সরকার থেকে আর্থিক সুবিধা পাবে, বেতন পাবে, বাবা মার প্রতি যত্নে এবং তাদের প্রতি তোমাদের যে দায়িত্ববোধ সেখানে যেন বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শিত না হয় সেদিকে খেয়াল রাখবে। মাদক থেকে সর্বাংশে দূরে থাকবে। আমাদের অনেক সদস্যের বিরুদ্ধে, বিশেষ তরুণ যারা আছে তারা অনেক সময় প্রলুব্ধ হয়ে সহকর্মীদের এবং সাবেক এই চাকরিতে আসার আগে যারা বন্ধু বান্ধব ছিল তাদের পাল্লায় করে অনেকে মাদকের দিকে আসক্ত হয়ে পড়তে পারো। এই মাদক সেবন থেকে অবশ্যই তোমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এই পথে একবার যে পা বাড়ায় সে শুধু নিজে নয়, তার পরিবার এবং সকলকে ধ্বংসের পথে নিয়ে যায়। তোমাদের সকলের একনিষ্ঠ সেবা এবং কাজের মাধ্যমে বর্তমান সরকারের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অশিক্ষামুক্ত, কুসংস্কার মুক্ত, ধর্মীয় বিরোধ মুক্ত এবং ভ্রষ্টাচার মুক্ত, নিরাপদ এবং উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, এটি বাস্তবায়নে তোমরা অত্যন্ত বলিষ্ঠ সৈনিক হিসেবে ভূমিকা রাখতে পারবে এবং অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য যারা আয়োজক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সম্পন্ন করেছে তাদেরকে অভিনন্দন জানাই এবং একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই অনুষ্ঠান চমৎকার সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমি বিভাগীয় উপপরিচালককে, তার সকল সহকর্মীকে, সকল প্রশিক্ষককে এবং এখানে উপস্থিত গণমাধ্যমের কর্মী, বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবর্গ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আমাদের সকলের প্রচেষ্টায় এই বাহিনীর প্রতিটি সদস্য এবং কর্মকর্তার আন্তরিকতায়, নিষ্ঠা এবং সততায় এই বাহিনীর পরিসর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর কর্মদক্ষতা বৃদ্ধি পাক, সুনাম বৃদ্ধি পাক এবং মানুষের সকল দুর্যোগে দুর্বিপাকে সকলের সাথে সবার আগে আমরা যেন আরো আন্তরিকতা নিয়ে কাজ করতে পারি এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য আরো বেশি করে ভূমিকা রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আবারও আমার এই বক্তব্য শেষ করবার আগে আজকে এই আগস্ট মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের নির্মম রাত্রিতে, কালো রাত্রিতে প্রথম প্রহরে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমাদের ঘাতকরা বঙ্গবন্ধুকে আমাদের মাঝে ছিনিয়ে নিয়েছে। তারা মনে করেছিল বঙ্গবন্ধু যদি না থাকে তাহলে স্বাধীনতার চেতনা চিরতরে তারা মাটির সাথে মিশিয়ে দিতে পারবে এবং এটি অকাল মৃত্যু ঘটবে। কিন্তু তারা জানতো না যে জীবিত বঙ্গবন্ধুর থেকে, উপস্থিত বঙ্গবন্ধুর থেকে অনুপস্থিত বঙ্গবন্ধু হাজার গুণে শক্তিশালী। বঙ্গবন্ধু ফিজিক্যালি, শারীরিকভাবে আজকে আমাদের মাঝে নেই, কিন্তু রয়েছে তার আদর্শ, রয়েছে তার স্বপ্ন। তিনি তার জীবনে প্রায় 13 বছর শুধু জেলে অতিক্রম করেছেন, কাটিয়েছেন শুধু এই বাংলার মানুষের মুক্তির জন্য, শোষণ এবং বঞ্চনা থেকে সকলকে মুক্ত করে ক্ষুধামুক্ত একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়বার তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমাদের চরম দুর্ভাগ্য, স্বাধীনতা অর্জন পরেই সোনার বাংলাদেশটাকে তিনি যখন গড়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন মাত্র 3.5 বছরের মাথায় তিনি প্রাণ দিয়েছেন। কিন্তু আরেকটি সৌভাগ্য আমাদের যে তারই সৌভাগ্য কন্যা, তারই অরুজাত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছে না, বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশসমূহের জন্য উন্নয়নের রোল মডেল। আমরা প্রত্যাশিত বাস্তবায়ন করছি
আমরা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করছি, আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে প্রায় 1 কোটিতে উন্নীত করেছি। প্রতিটি মানুষ, যারা দরিদ্র, যারা প্রতিবন্ধী, যারা অসহায়, যারা বিধবা, সরকার থেকে তারা পর্যন্ত ভাতা পাচ্ছে এবং সরকারের আর্থিক প্রণোদনা এবং শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য সকল যে সুযোগ সুবিধা, যেগুলো আমরা এমডিজিতে 8 লক্ষ্য ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অথবা সহজলভ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা যেটাকে বলি, সেখানে 8 লক্ষ্যের মধ্যে আমরা 5টি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছি এবং 2টি আমরা প্রায় সফলভাবে এবং একটি সঠিক ট্র্যাকে থেকে আমরা বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছিলাম। বর্তমানে চলছে আমাদের এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি লক্ষ্য রয়েছে এবং আমরা সফলভাবে এই 17টি লক্ষ্য 2030 সালের মধ্যে বাস্তবায়ন করব। আমাদের 2020 সাল যেটি সামনে রয়েছে 25 বর্ষের অংশ, এখানে আমরা আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব। তিনি জন্মেছিলেন 1920 সালে, 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। 2030 সালে আমরা সফলভাবে এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়ন করব। 2041 সালে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব এবং আরো 50 বছর পরে আমাদের ডেল্টা প্ল্যান আছে, সেটা আমরা বাস্তবায়ন করব। আমাদের এই সকল স্বপ্ন বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব। আমাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়ন করতে পারিনি, আজকে আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে রয়েছে, সরকারি কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যমের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সকলে মিলে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার মাধ্যমে গভীর দশকে উদ্বুদ্ধ হয়ে কাজ করে গেলে আমরা অবশ্যই আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা একদিন অবশ্যই গড়ে তুলতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও নতুনভাবে কর্মস্থলে তারা প্রবেশ করতে পারছে, সেই ফায়ারম্যানদের 57তম বছর ফায়ারম্যানদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে তাদের কর্মজীবনের সাফল্য কামনা করে আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমরা রিকোয়েস্ট করার অনুষ্ঠান করব বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ টেলিভিশন। এই লেখা সেই লেখা 3য় চৌকস অর্জনকারী জনাব সবুজ চন্দ্র সরকার, লক্ষ নম্বর 10। তিনি 13 সেপ্টেম্বর 1999 খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম অরুণ চন্দ্র সরকার এবং মাতার নাম মহেশ্বরী রানী। তাহার পিতা কর্মে একজন কৃষিজীবী। 2 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি মাননীয় প্রধান অতিথির নিকট হতে পদক গ্রহণ করেন। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চৌকস হিসেবে পদক অর্জন করতে সক্ষম হন জনাব সবুজ চন্দ্র সরকার। করতালির মধ্য দিয়ে তাকে 2য় চৌকস অর্জনকারী। 2য় চৌকস ফায়ারম্যান জনাব আবু হাদিদ, লক্ষ নং 40। জনাব আবু হাদিদ 1999 সালের 15 ডিসেম্বর জয়পুরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন চাকরিজীবী। 2 ভাই বোনের মধ্যে শেষ ভালো যারে সব ভালো ধর প্রথম চৌকস হিসেবে পদক অর্জনকারী ফায়ারম্যান জনাব মোহাম্মদ কামরুজ্জামান, লক্ষ নম্বর 47। তিনি 20 ডিসেম্বর 1998 খ্রিস্টাব্দে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আনিসুর রহমান, মাতার নাম বিউটি বেগম। তার পিতা কর্মে একজন কৃষিজীবী। তিনি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ অনুষ্ঠানের মধ্যমণি অত্র বিভাগের গতিশীল নেতৃত্ব দানকারী সুযোগ্য পরিচালক প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান
যুগ্ম সচিব স্যারের নিকট হতে পদক গ্রহণ করেন। এখন শপথ গ্রহণ। আমি মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে সুনাম অক্ষুণ্ণ রাখিতে পারি। যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশ মানিতে বাধ্য থাকিব। সততা বিশ্বাসের সহিত অর্পিত দায়িত্ব পালন করিব। আমিন। পিতা শরণম, পিতা ধর্মম, পিতাই পরমম তপ, পিতরি প্রীতিমা পণ্ডে প্রিয়ঙ্গে সর্বদ দেবতা। বৌদ্ধ ধর্ম জাতীয় ধারা দিয়ে বন্ধ চলে মার্চ পাস করে ব্যাংক শেষ করার জন্য আপনার অধিবাসী মাননীয় প্রধান অতিথি। জাতীয় অতিক্রম করে চলেছেন। সুসজ্জিত অগ্নিসেনাকে নিয়ে প্রধান দেশের উদ্যানে অভিবাদন মঞ্চ অতিক্রম করে চলেছেন। তাদের পায়ের ঝঙ্কার হাতের বলাকার বেশ যেন সামনের দিকে এগিয়ে নিয়ে
উন্নত করেছেন দেশ। খাওয়ার সময় হয়েও না বলা হচ্ছে না আগে এখন কোনো চলবে যাবে না একষট্টি আছিস আপনার পরবর্তী নির্দেশনা প্রস্তুত আমার সেই প্রধানমন্ত্রীর বক্তব্য যা বলেছি এখানে তো নির্ধারিত করবো না, বিস্তারিত বলবো না, শুধু পয়েন্ট আকারে বলবো। উপসংহারের পরিচালনা কর্মকর্তাকে আমরা এক মেনু করে আনবো, 43টি জেলার নতুন রেজিপদ সৃষ্টি করবো, 64টি জেলায় আমরা উপপরিচালকের সৃষ্টি করবো। আর আপনাদের জন্য একটা বড় আকারের হাসপাতাল করবো আমরা এরপরে। বলছি এমন আন্দোলন কাছে বিদেশে চিকিৎসার জন্য গমন সহ সকল আবেদন আমরা খুব দ্রুত নিষ্পত্তি করবো এবং বলতির জন্য অর্থকরী খরচ করা, টাকা পয়সা বন্ধ করা, এটা আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। বরং সকলকে আমি আবেদন করার পরামর্শ দিচ্ছি, অত্যাবশ্যক রূপে তখনই শুধু এই সুবিধাটা নিব। আমার এই সুবিধা বাদ দিয়া মন্ত্রী এমপি ধরে আমরা কর্তৃপক্ষকে কি করবো না, বিব্রত করবো না। একটা ভালো হইতো শুধু ভিজিকে সরাসরি ফোন দেওয়ার জন্য তাদের দুজনকে আমরা খুব ভালো প্রস্তুতি দিচ্ছি। ভিজিট যুক্তি হইল এতে করে একটা প্রবণতা সৃষ্টি হবে, বাইরের লোককে তৈরি করে আমাদেরকে ঝাঁকি করছে। সরাসরি ফোন দেওয়া এটা তো রাইট, যদি একটু যৌক্তিক ভাবে দিতে হবে সেটা পরের কথা। হইল এখন এটা আবার 5 তারিখের পরে আরো 4জন যাবে, সাইফুল যাবে, এরা আশা করতেছি যে আগামী মাসের মধ্যে উপযুক্ত হয়ে যাবে। আমরা পরবর্তী সুযোগ বাড়াচ্ছি। ব্যানারি দরখাস্তের ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত করবো। ব্যানারি দরখাস্ত তারা একজনকে আমি মধ্যে শনাক্ত করেছি এবং গতকাল আমি বিমানে ওঠার আগে তাকে সাসপেন্ড করেছি। আমাদের 7-8 জন সিনিয়র সহকারী সিনিয়র সদস্যকে আমরা পদায়ন করলাম। আমরা পদায়নটা আমি এবং দিয়েছি উপপরিচালক পরিচালক একদিন আমরা 4 জনে মিলে আলোচনা করে বসে আমরা ঠিক করলাম। মানে এইখানে এককভাবে আমার অথবা এডি বা ডিডি
সিদ্ধান্ত নেওয়ার, ফসল বিক্রি করার, টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা চারজনে মিলে আলোচনার মাধ্যমে করছি। কিন্তু এই জিনিসটা আমাদের সহকর্মী বুঝতে না পেরে তার পুরো পরিবর্তন দিদিকে মোবাইলে কাছে দিতেছে, তার পরিচয় গোপন রেখে আপনি খুঁজে দেখেন প্রত্যেকটা পোস্টিংয়ে 1,000 টাকা করে ঘোষণা হয়েছে। কমুক জায়গায় পোস্টিং পাবো, কমুক জায়গায় পাবো, কমুক জায়গায় পাবো। কথা মিলে দেখলাম আমরা তাড়াতাড়ি মিলে যে তালিকাটা করছি আমাদের টাইপ করে আমরা টাইপিস্টের কাছে দিচ্ছি, ওইটাই সম্পর্কে ওই আমাদের কাছে। অর্থাৎ বিষয়টা দুইটা কারণে পুরোপুরি প্রমাণিত হয়ে গেল। একটা হলো যে আমরা পোস্টিং করা টাইপ হয়ে গেছে, এখন যেটা কথা ছিল কয় জেনে গেছে, এই ক্ষেত্রে সে আমাদের গোপনে তথ্য দিল, এটার কোনো যৌক্তিকতা নাই, তোমাদের এটা পাবলিক ডকুমেন্ট আউট হয়ে গেছে। দ্বিতীয়ত ডিসি নিজে আলোচনা করে পোস্টিং দিচ্ছে, সুতরাং এই টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। তৃতীয়ত তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমরা একটা অগ্রসর, ওই লোকটাকে আমরা 10 মিনিটের ভিতরে শনাক্ত করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সংস্থা আছে না, NTNC, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং। আমি এটাতে কি ছিলাম, 15 বছর দায়িত্ব পালন করেছি। এই NTNC এর সহযোগিতা DGF এর মাধ্যমে আমরা দলটাকে সাসপেন্ড করে তারপরে আমি বিজ্ঞান করছি এবং তারপরে বিভাগে মামলা রুজু দিতে এবং গণতন্ত্রের সাথে মুখোমুখি করি। এই মেসেজটা দেওয়ার অর্থ ছিল আপনাদের নিজেদের যদি থাকে, আমি মনে করি এখানে সবাই ভালো, কারো এই অবকাশ নাই, আশপাশে যদি কারো থাকে কারণ তো আছে, এগুলি আপনারা স্বাস্থ্যের জন্য উদ্যোগ গ্রহণ করবো। আমি কেন অফিসিয়ালি বিভিন্ন কর্মকর্তা করতে অসুবিধা আছে এগুলি দেখবো। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে অত্যন্ত ভালোবাসেন এবং পছন্দ করেন। ইতিমধ্যে এই বাহিনী কলেবর বৃদ্ধির জন্য নির্দেশ দিচ্ছেন। এই কলেবর বৃদ্ধির সাথে সাথে আমরা অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করবো। এর মাধ্যমে যদি কারো বিশেষ কোনো সমস্যা থাকে দ্রুত অ্যাড্রেস করা দরকার, যেমন নলকূপ নাই, রান্নাঘর নাই, যাবতীয় নাই, বা যে ঘরে থাকে সেখানে পানি পড়ে, এই বিষয়টা দিয়ে থাকে, অন্য কোনো ডিপার্টমেন্ট দিয়ে থাকে বা নাও যদি দিয়ে থাকে আপনারা যৌক্তিকতা উল্লেখ করে আমাদের কাছে লেখেন। একদিন লিখলে হতে হবে না, 2-3 দিন যদি লেখে, 10 দিন যদি লেখে, তাহলে এগুলো উপস্থাপন করা আমাদের জন্য সুবিধা হবে। এই বিষয়গুলো আমরা দেখবো। আমি আবার শেষে বক্তব্য দিব। এর আগে আমি বিভিন্ন স্তরে স্টেশন অফিসারদের মধ্যে একজন বলবেন, এসএসএফের মধ্যে একজন বলবেন, ডিএডিদের মধ্যে একজন বলবেন, এডিদের মধ্যে একজন বলবেন। শুধু সুনির্দিষ্ট সমস্যা নিজের দ্বারা কোন স্টেশন অফিসারের যদি পার্সোনাল সমস্যা থাকে তাকে পরিচয় দিতে হবে, তারপরে অ্যাড্রেস না করে সরাসরি এই সমস্যাটা সংক্ষিপ্ত আকারে বলতে হবে। আমি লিখে দিই। আসসালামু আলাইকুম স্যার, স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম। কিনা মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম এসো না? জি স্যার। কোন জায়গা? স্যার মোহাম্মদপুর মাগুরা। বলো স্যার আমাদের ফার্মেন্টের আপগ্রেড হয়েছে, আমাদেরও একটা আপগ্রেড হয়েছে, যদিও আমরা এখনো সুফল পাই নাই, আপনাদের খুব তাড়াতাড়ি সুফল পাবো। হয়ে গেছে স্যার। এরপরেও স্যার আমরা যারা উপজেলা পর্যায়ে স্যার জব করি, আমাদের যে গ্রেড 13 থেকে 12তে আপগ্রেড হয়েছে, কিন্তু স্যার উপজেলা পর্যায়ে যারা অন্যান্য সদস্যরা আছে স্যার, তাদের সাথে আমাদের মানে যে কোনো মিটিংয়ে গেলে স্যার আপনি যে কথা বলছিলেন যে আমরা হয়তো বা তাদের সাথে সমন্বয় করে পিছনের চেয়ারে বসতে হয়, তার এই সমস্যাটা কিন্তু স্যার আমরা 12 গ্রেডে আসার পরেও আমাদের এই সমস্যাটা রয়েই যাবে। এখানে যদি স্যার 10 গ্রেড পর্যন্ত আনা হয় তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা অন্যান্য যে উপজেলার কর্মকর্তা আছে স্যার, তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করতে পারবো এবং এটা আমাদের কাজের গতি করা বিবাহ দিতে স্যার নয়। কথা বলবো স্যার, এই পূর্ণাচল ফায়ার স্টেশন, ফায়ার স্টেশন বলো স্যার। আমি একটু ডুবুরির বিষয়ে কথা বলবো। আমি 2009 সালে নেভি থেকে ডুবুরি কোর্স করেছি। বিশেষ করে যে জায়গায় ম্যাক্সিমাম আমি বিভিন্ন জায়গায় ডুবুরিতে কাজ করেছি, ডুবুরির সমস্যা অনুসার আমাদের প্রতিটা স্টেশনে 1 জন থেকে 2 জন ডুবুরি থাকে। ডুবুরির জন্য আমি দিয়ে দিই স্যার। মজার ব্যাপার হলো প্রত্যেকটা জেলায় ডুবুরি ইউনিট গঠনের জন্য আমরা ডুবুরি একটা প্রজেক্ট দিচ্ছি। প্রজেক্টের জন্য PE হয়েছে এবং কার্যক্রম চলছে। এর বাইরে 21টা জেলায় যেগুলিতে নদী এবং পানি আছে, এখানে আলাদা করে 21টা ডুবুরি ইউনিট হবে
আর সারা বাংলাদেশের সব জায়গায় 60 জেলা ডুবুরি নিয়োগ করার জন্য আমরা এই মধ্যে একটা প্রজেক্ট নিয়েছি এবং পিটিএ করা হয়েছে। আমরা কাজ করছি ট্রেনিং করতে, হয়তো 6 মাস আমাদের কষ্টটা থাকবে, তারপর থাকবে। আরেকটা বিষয় ডুবুরি বিষয়টা বলতেছি স্যার, সুপারভাইজার নামে একটা পদ আছে স্যার, যেমন আমাদের লিডার যদি যায় স্যার যে কোনো ইউনিটে ডুবুরির সাথে যদি একদম ডুবুরি সুপারভাইজার পদটা ডুবুরি লিডার সময় পদ করা হয়, তাহলে স্যার হয়তো স্যার ডুবুরি থেকে সুপারভাইজার হলো, তাহলে সে ডুবুরিতে নেতৃত্ব দেবো স্যার। ডুবুরি প্রমোশন শেষ হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে ডুবুরি আছে দিয়ে দিই না, এই প্রমোশন দিয়ে দিচ্ছে কোথায় না চুয়াডাঙ্গা। আমরা স্যার দেখছি যে আমাদের ফায়ার স্টেশনে মোহাম্মদ আব্দুল সালাম, আমাদের ফায়ার স্টেশনগুলোতে আমরা দেখি স্যার আমাদের পুরাতন কিছু পাম্প আছে, পরিভাগ এবং একই সাথে এই পাম্পের পরবর্তীতে লেটেস্ট মডেলের যে পাম্পগুলো আমরা হচ্ছে একটা 2300 পাম্প। এই একটা 2300 পাম্পগুলো সেন্সর সিস্টেম, আর আগেরগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, পুরাতন সেন্সর সিস্টেমের পাম্পগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন আমরা ওয়ার্কশপে পাঠাচ্ছি। ওয়ার্কশপে এটার জন্য ম্যানেজমেন্ট ইমিডিয়েট করে দেয়। এক একটা পাম্পের দাম কত? এক একটা পাম্পের দাম আমি 27 লক্ষ টাকা, আর ম্যানেজমেন্ট ইউনিটের দাম আমি 16 লাখ টাকা, স্যার 9 লাখ টাকা। এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে ফার্মাসে বাংলাদেশে 20 লাখ টাকা পাম্প ঠিক করতে লাগে 7 লাখ থেকে 9 লাখ টাকা, 2 লক্ষ টাকা, এবং সেটা আগের মতো কাজ দিবে তার কোনো গ্যারান্টি নাই। এই ভাবনা নিয়ে আমরা যখন বসেছিলাম, আগে আমরা গল্প শুনি যে কিছু ধার্মিক নাটক চায়, ওইটা মুড়ো আর 12 টাকা করে এটাও বলেছিল, একটা লোক 10 লাখ টাকা দিয়ে চলে গেল। সত্য কিনা জানি না, এরকম গল্প শোনা যাবে শুক্রবারদেরকে আল্লাহ এইভাবে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হইল যে আমরা যখন এই পাঁচ নিয়ে দুষ্কৃতিটা দিই, তারা মন্ত্রণালয়ে এই অর্থ বছরে বিপুল সংখ্যক পান কিনে তারা আমাদের কাছে পাঠাতে হবে। আমি আপনার কেডির মাধ্যমে দিদির মাধ্যমে একেবারে কারিগরি উল্লেখ করে কোন ধরনের পান কিনলে সুবিধা হয় এটা আগামী 3 দিনের মধ্যে পাঠাবেন, যাতে করে আমরা ত্রাণ মন্ত্রণালয়কে আমার প্র্যাকটিস শুনে একটা মামলা এটা খুবই ইচ্ছা, যেটা আপনি আপনার যারা আশ্রয় দিয়েছেন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর স্যার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, জেনারেল জেলা কারিগঞ্জ খুব একটা গুরুত্বপূর্ণ রোড অ্যাক্সিডেন্ট হয়, এই ডিভিশনের ভিতরে 1 নম্বর রোড অ্যাক্সিডেন্ট হয়, ওখানে স্যার অ্যাক্সিডেন্ট করার জন্য কোনো ট্রেকের মধ্যে নাই, অর্থাৎ কোনো টানা গাড়ি নেই, সিঙ্গেল গাড়ি নেই, ওখানে একটা সিঙ্গেল গাড়ি অত্যন্ত জরুরি স্যার, অত্যন্ত জরুরি স্যার। এই ডিভিশনের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা স্যার ওখানে আপনি একটা দিদি আমাকে দেন চাহিদা, আমি সেটা তার কাছে পাঠাই দেবো। সকলকে কাজ করে যেমন একটা কাজের দরকার করছে এখন কোন স্টেশন জানাবেন। আমি ওনাকে প্রশ্ন করি যে আপনার জেলার সকল স্টেশনে আপনি বেতন দিতে পারছেন কিনা? বেতন স্যার আমার করতে গেছি স্যার, এবং কার্যক্রম করতে আশা করি সব কিছু। আমি কিন্তু 1 কোটি টাকা ধার দিয়েছিলাম, এটা কিন্তু সকলে এই করবে না। আমাদের কল্যাণ থেকে 1 কোটি টাকা ধার দিয়েছি, আমরা এই করবো সেখানে যেমন সবার আমাদের না খেয়ে থাকবে, এটা হয় না। আমরা 2000 দিয়েছিলেন জানেন, আমরা ধার দিয়ে দিচ্ছি 40 টাকা মতো আমরা সকলে কথা পাই, আমাদের টাকা আজকে সকালেও আমার সাথীরা দিয়ে আমাকে আমার অনুযায়ী ভালো জানালো স্যার, অনেকে বেতন করে স্যার, সেগুলো ভালো জানালো এই জন্য স্যার আপনার দিকটা শুরু করছি যে সমস্ত সাহায্য শোনেন আমার সঙ্গে আরেকটা এটা আমার বাংলাদেশ ভাষার উপযোগী ক্ষমতা দিলাম, এছাড়া অভ্যন্তরীণ জুরিডিকশনের ভিতরে অবকাঠামোর সাথে জনগণের যদি সামঞ্জস্য না থাকে, যেখানে উচিত মনে হবে বা টাকা নাই টাকা নাই, সেখান থেকে দেখা চাহিদা বেশি আছে, স্থানীয় অর্ডার করে আমাকে করে দিয়ে দিতে হবে। আর একটা স্যার আপনি আসবেন, আপনার প্রোগ্রামও আছে স্যার, আপনি সরকারি খেলার জন্য আপনি যাবেন, পরিদর্শন করবেন, আমরা প্রোগ্রামে গেছি। তার আগে স্যার আমি ওখানে গতকালকে স্যার আমি সেখানে গেছি, সেখানে একটা সমস্যা স্যার ওখানে
একটা স্পিড আছে, ইঞ্জিনটা চালু, ওরা তেল খরচ করে ইঞ্জিনটা চালু রাখছে, কোনো কাজে লাগাইতে পারতেছে না, ওরা গিয়ার বানাইতে পারছে না, ওরা সাথে করতে পারতেছে না। আমি বললাম এটাকে পাস পাওয়া যায় না, বললো যে না, এটা কোনো পাস পাওয়া যাবে না, শুধু শুধু সরকার ট্যাগ করা যাবে। এরকম কথা আমাদের চেষ্টা করছি এবং সেখানে আপনি সমাধান করার জন্য তারা জীবিত অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি খুলনা বিভাগীয় কারখানা মোহাম্মদ হোসেন স্যার। স্যার এই জলবায়ু সম্পর্কে আমাদের আগের ডিগ্রি স্যার আবুল হোসেন স্যার থাকা অবস্থায় উনি সহ এবং আমি আশা করে অনেক চেষ্টা করে এটা কোনো পাস পাওয়া যায় না, অনেক আগ থেকে আমরা এটা চাহিদা বেশি আসতেছি। তারপরে আবুল হোসেন স্যার আমাকে পরামর্শ দিল যে বরিশালে একটা জলবায়ু পড়ে আছে, সেটা থেকে এনে লাগানো যায় কিনা। আমরা সেখানেও খুব খবর নিয়েছি, ওটার অবস্থা খুব একটা ভালো না। আমি এখন সাজেশন বললো সমস্যা চলে গেল নাই, সমাধান কেমনে করা যাবে? ওটা কন্টেন্ট করার জন্য অলরেডি আগের এই স্যার একটা শিশু দিয়ে গেছেন, সবাই সার্ভারও কন্টেন্ট হয়ে যাবে। আমি ৫৫টা গাড়ি এবং আরো কোনো সরঞ্জাম গতকাল বিমানে ওঠার আগে কন্ডেনসেশন ফাইল আমি তৈরি করে রাখছি। আমি বলছি যে একটা গাড়ি অথবা যন্ত্র ব্যবহার করা যাবে না, এটা আমাদের খাতায় থাকবে না, এটা আমরা কন্ডেন্সের খাতা থেকে আউট করে দেবো, পরে আমরা একটা নতুন কিনবো। হয় সতর্ক থাকবে, না হয় এটা তিরোহিত হবে, জায়গা দখল করে রাখার কোনো মানে ই নেই। স্যার এই সাথে যেহেতু আমি বলতে চাই স্যার, এখানে দেখা যায় যে এই মানে অনেক মানে আসলে অনেক পুরাতন মানুষ যেগুলো অ্যাকচুয়ালি এগুলি সবগুলো তালিকা করো, সবগুলো তালিকা করে বিভিন্ন হোটেলের মাধ্যমে পাঠাও। আমি ১ মাসের মধ্যে অপশন দিব এবং তারপরে ইমিডিয়েটলি কেনার ব্যবস্থা করবো। সমস্যা আছে, এটা আইনগত সমস্যা আছে। সেটা হলো যে একটা ধারা দেখলাম যে সর্বনিম্ন শাস্তি দেওয়া ৩ বছর আইনে, কিন্তু মোবাইল ফোনের সর্বোচ্চ ক্ষমতা হইল ২ বছর। তারপর আরেকটা হইল হয় জরিমানা না হয় জেল দিতে হবে। ওই আইনের মধ্যে বলা আছে এবং এটা বলতে এটা করতে হবে। এই বিভিন্ন কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ জন নির্বাচন এসে ৮টা বিভাগে দেওয়ার জন্য জনপ্রশাসনকে লিখছি, এটা পাবো আমরা। আর ওই অসঙ্গতি দূর করার জন্য আমরা গত সপ্তাহে যে বিধিমালাটা ছিল এটা সংশোধনের জন্য কাজ শুরু করছি। এটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত হয়তো আমরা পেরে থাকবো না। আশা করছি ২০২০ সালের জানুয়ারি থেকে নতুন সংশোধিত বিধি অনুযায়ী আমাদের ৮ জায়গায় ৮ জন দেশ থাকবে ডেপুটেশনে। সুতরাং আমাদের সাথে বিভিন্ন দেশের আছে, ওয়াশিংটন দেশের আছে, আমাদের এরকম আমরা মোবাইল করতে পারবো। ধন্যবাদ। সদর দপ্তরের থেকে আমরা সেটাও জানি এবং এগুলো প্রক্রিয়ার মধ্যে আছে, এটাও ঠিক আছে। আর জনবলের যে বিষয়টা আছে, জনবলের বিষয়টা আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি এটা সমন্বয় করবো ইনশাআল্লাহ। আর ছোট্ট একটা ইয়ে আছে স্যার, কয়েকদিন আগে এখানে আমার এই কন্ট্রোল রুম থেকে যাদেরকে তৈরি করলাম, আর আমার বলার কিছু নাই স্যার, কথা বলছে এই ক্যামেরাম্যান এদিকে আছে যারা যায়। আর দুইভাবে মানুষের মনের উপর প্রশ্নিত হয়। একটা হলো যে কান্না এসে মন্দির হয়, আমরা কারণ পড়াশোনা করেছি কারণ, আর বক্তব্য দিলে মনের উপর এইভাবে প্রশ্নিত হয়। ১ নম্বর কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধান দিয়ে দেওয়া যেতে পারে এবং তাৎক্ষণিকভাবে দিতেও হয়, যেমন বেতন যদি কারণ না হয়, আই বাসে টাকা না ঢুকে আমরা করবি। দ্বিতীয়ত হলো যে কিছু আছে যে উদ্যোগ নিলে হয়তো একটু সময় লাগবে, বাদ কিনে করা যায়। আর আরেকটা হলো যে যিনি আমাকে ফোনে জানাইলেন তার মধ্যে একটা অস্পষ্টতা থাকতে পারে যে এইটা একটা সমস্যা এবং এটা সমাধান করা দরকার, কিন্তু আমার সাথে আলোচনার পরে বুঝতে পারবে যে হয়তো না, আসলে এটা কোনো সমস্যা না, এটা এইভাবেই করতে হয়, এইভাবে খাপ করে নিতে হয়। এই ৩টা ঘটনা করতে পারে, একটা তাৎক্ষণিক সমাধান, আরেকটা উদ্যোগ গ্রহণ করলে একটু বিলম্বের সমাধান, আরেকটা হলো যে তার মধ্যে একটা মিসকনসেপশন থাকতে পারে, সেটা ক্লিয়ার হয়ে গেল। এই 3টা মধ্যে আমরা 3 জনকে কিন্তু নেই নাই, একজনকে দিয়েছিলাম বাদ দিয়ে দিয়েছি শৃঙ্খলাজনিত কারণে, আর বাকি 3 জনকে আমরা নেই নাই, তাদেরকে আমাদের একটু মনে হচ্ছে যে আমরা ফিজিক্যালি ঠিক। এখন তারা অনেক রিয়েক্ট করছে, নানা জায়গায় তৈরি করছে, কোথাও কোনো বার্তা পায় না যে না তুমি শৃঙ্খলাজনিত চাকরি করো, তোমার তো ফিটনেস লাগবে। এরপরে তো রোজ একটু কমাইছে, নাম বলবো না। এখন কিন্তু পদোন্নতির ক্ষেত্রে খালি সিরিয়ালি কাজ হবে না, আমরা সাথে আরো 3টা জিনিস দেখবো। আগে হইতে দিতে, এখন আর হবে না।
কি 1 নম্বরে হলো সিনিয়রিটি, 2 নম্বরে হলো তার শারীরিক ফিটনেস, আর 3 নম্বরে হলো শৃঙ্খলাজনিত বিষয়, আর্থিক বিষয়, দরিদ্র সংক্রান্ত বিষয় এবং উপযুক্ত কর্তৃক সুসম্পর্ক। এগুলি না থাকলে শুধু ওই গম বাংলার জন্য নিয়ে একটা হাতে যে লাইনে দাঁড়াইছি, আমার আগে জঙ্গি আমি আপনারা আগাবো, এই চিন্তা করা বাদ দিতে হবে। এবং আমাদের তাই হওয়া উচিত, যারা যোগ্য বিদেশ যাওয়া থেকে শুরু করে এবং তারা প্রতি বছর পুরস্কারও দিব, পুরস্কারের ব্যবস্থা করতেছি। বিদেশ যাওয়ার সময় দেখবো তার রেপুটেশন কেমন, শারীরিক ফিটনেস কেমন, তার বিরুদ্ধে ডিগ্রি আছে কিনা, শৃঙ্খলা আছে কিনা, ঠিক না, এটাই করবো। আগে যেমন তাদের কয়েকজন যাইতো, বাকিরা যাইতো না, এটা থেকে আমরা সরে আসবো এবং আগে যেমন আমি মনে করি আমরা সবাই এটা শুরু করবো, সকলের সাথে সবাই মিলে সে কাজ করবো, এই বাহিনীর জন্য বৃদ্ধি করবো। আপনাদের দায়িত্ব ভালোভাবে কাজ করা, আর আমাদের দায়িত্ব আপনাদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় এবং সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এই চমৎকার একটি বাজার আয়োজন করার জন্য আমি উপকৃত হতে পারবো। বাংলাদেশ চিরদিন।